5 তারিখ যদি আমরা সফল না হতাম হয়তো আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম এবং নাহিদ ভাই ভিডিও বার তো রেডি রেখেছিল, আমিও কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। আসিফ মাহমুদের খেলা শেষ, সকল তথ্য ফাঁস। ফাঁসির দড়ি কি সত্যি ঝুলছে ডক্টর ইউনূসের গলায়? কথাটা শুনতে নাটকীয় লাগছে, তাই না? একজন নোবেলজয়ী, বিশ্বের অন্যতম পরিচিত বাংলাদেশি মুখ, তার বিরুদ্ধে ফাঁসির কথা উঠছে। বেরিয়ে আসছে একের পর এক প্রফেসর ইউনূস সরকারের সমস্ত রোমহর্ষক কাহিনী। ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেনের চাঞ্চল্যকর একটা মন্তব্য উঠে এসেছে। সেই চাঞ্চল্যকর মন্তব্যটা যদি সত্য হয় তাহলে প্রফেসর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার বিতর্কিত হয়ে পড়বে এবং বৈষম্য বিরোধী আন্দোলন পুরোটাই বিতর্কিত হয়ে পড়তে পারে। খেলাতে চলছে কি লেভেলের সেটা এখন আপনারা বুঝতে পারছেন না। শেখ হাসিনা খেলা মোটামুটি গরম করে দিয়েছে, জাস্ট ফিনিশিং বাকি। 26 মার্চের আগেই বাংলাদেশের মধ্যে আওয়ামী লীগের রাজনীতি পুরো দমে ফিরে আসছে। সেই পুলিশ সদস্যদের লাশের হিসাব যখন পুলিশ বের করতে চাইবে, এসব মামলা যখন দেবে, তখন তো হাসনাত, সার্জিস, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এরা সকলে হুকুমের আসামি হবেন। তাহলে হুকুমের আসামি হলে বা এক একটি মামলায় যদি অজ্ঞাতনামা আসামি দিয়ে রাখা হয়, তাদেরকে তো দৌড়ে বেড়াতে হবে। এই আদালতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়া সহ যে 3টি মামলার রায় হয়েছে, সেগুলো নথিপত্র নতুন করে পরীক্ষা নিরীক্ষা করা হবে। শুধু পরীক্ষা নিরীক্ষাই করবে না, এসব মামলার রায় কোনো অনিয়ম পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম। গ্রামীণ ব্যাংকেরই কয়েকজন কর্মকর্তার বরাত দিয়ে করা এসব অভিযোগে বলা হয়েছে, ডক্টর ইউনূস কিভাবে নিজের নামে একটি ট্রাস্ট গঠন করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তার বিস্তারিত বিবরণ সেখানে তুলে ধরা হয়েছে। অভিযোগে দাবি করা হচ্ছে আয়কর ফাঁকি দেওয়া এবং অবৈধভাবে অর্থ সরানোর উদ্দেশ্যেই তিনি এই ট্রাস্টটি তৈরি করেছিলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা একটি লাইক দিয়ে দেখে আসি। অবৈধ ইউনূস সরকার ক্ষমতা ছাড়ার পর থেকে ইউনূস গংয়ের বিরুদ্ধে দুর্নীতির পাহাড় সমান অভিযোগ দুর্নীতি দমন কমিশনে জমা পড়ছে। সেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে অথবা দুর্নীতি দমন কমিশনের প্রধানকে নিয়ে পার্টি করছে ডক্টর ইউনূস গং। কোথাও চাউর হয়ে যাচ্ছে যে 2024 সালের জুলাই সন্ত্রাস ছিল ইউনূসের মেটিকুলাস ডিজাইনে দেশি বিদেশি অস্ত্র এবং অর্থে পরিচালিত একটি সন্ত্রাসী তৎপরতা, যার মাধ্যমে শেখ হাসিনাকে উৎখাত করে বাংলাদেশ দখল করাই ছিল মুখ্য উদ্দেশ্য। এবং সেজন্য পাকিস্তান থেকে, বিশেষ করে পাকিস্তানি সেনা গোয়েন্দা সংস্থা ISI এর প্রত্যক্ষ অংশগ্রহণে 7.62 স্নাইপার রাইফেল দিয়ে মানুষ হত্যা করে শেখ হাসিনা সরকারের উপর দোষ চাপানো হয়েছে। জুলাই সন্ত্রাসী এবং পরবর্তীতে দেশের 1 নম্বর দুর্নীতিবাজ হিসেবে কুখ্যাত উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সশস্ত্র বিপ্লব এবং তার হাতে ধরা পড়া AK-47 রাইফেল যদি আপনাদের কাছে প্রমাণ বলে মনে না হয়, তাহলে আসুন আরো কিছু প্রমাণ দেখা যাক। জাতিসংঘের সেই রিপোর্টের কথা মনে আছে? জাতিসংঘের মানবাধিকার কমিশন রাতারাতি 1400 মৃত্যু বিষয়ক রিপোর্ট হাতে ধরিয়ে দিয়েছিল ইউনূসকে এবং সেই রিপোর্ট দিয়ে শেখ হাসিনার ফাঁসি পর্যন্ত দিয়েছে ইউনূস। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশন বা OHCHR এর প্রতিবেদনে 61 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের তথ্য অনুসারে 130টি লাশের পোস্টমর্টেমে দেখা গেছে যে 78% মৃত্যু হয়েছে এমন আগ্নেয়াস্ত্র থেকে যা সাধারণত রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী ব্যবহার করে এবং যা সাধারণ মানুষের কাছে সহজে পাওয়া যায় না। বাস্তবে শুধু রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনীর কাছেই এমন অস্ত্র ছিল না, সাধারণ নাগরিকদের কাছেও এই অস্ত্র ছিল। বাংলাদেশে মিয়ানমার থেকে প্রচুর অস্ত্র অবৈধভাবে আসে এবং আন্দোলনকারীরা তা ব্যবহার করেছে বলে তখন পত্রিকায় প্রকাশিত হয়েছে। 5ই আগস্টের পরপরই ঢাকার ধানমন্ডিতে রাস্তায় যানবাহন তল্লাশির সময় আন্দোলনকারী শিক্ষার্থীরা একটি গাড়িতে স্নাইপার রাইফেল পায়। পরে এর কোনো চিহ্ন বা আলোচনা আর দেখা যায়নি, কারণ শিক্ষার্থীরা জানতে পেরেছে যে স্নাইপার রাইফেলের মালিক তাদেরই একজন। এছাড়া শুভ আফ্রিদি নামে একজন সাবেক সেনা কর্মকর্তা তাদের মজুদ অস্ত্র এবং ট্রেনিং প্রাপ্তির বিষয়ে গর্ব করে যে বক্তব্য দিয়েছিল তা ইউটিউবে দেখা যায়। এমনকি নড়াইল জেলায় সেনাবাহিনীর অভিযানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক সমন্বয়কের বাড়ি থেকে স্নাইপার রাইফেল উদ্ধার করা হয়। মনে আছে আপনাদের সে কথা? বোরখা পরা এক ব্যক্তির স্নাইপার রাইফেল বহনের ভিডিও ইউটিউবে আছে, দেখে নেবেন। ইউনূস সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন এক সময় বলেছিলেন তিনি আহত আনসারদের দেখতে গিয়ে অবাক হয়েছেন, কারণ তাদের অনেকে 7.62 বোরের গুলিতে আহত এবং আক্রমণকারীরা সিভিল পোশাকে ছিল। যদিও তিনি আন্দোলনের পরপরই এমন কথা বলায় তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সরিয়ে দেওয়া হয়। বোঝাই যায় কেন তাকে সত্য বলার শাস্তি পেতে হয়েছে।
তৎকালীন ছাত্র আন্দোলনের নেতা এবং ইউনূস সরকারের পরবর্তীতে উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া টেলিভিশন সাক্ষাৎকারে বলেছিলেন যে জুলাই আগস্ট আন্দোলনে ব্যর্থ হলে তারা সশস্ত্র লড়াইয়ের আহ্বান জানাতো। তাহলে বোঝা যায় যে আন্দোলনকারীদের কাছে প্রচুর মারণাস্ত্র মজুদ ছিল এবং তারা তা আন্দোলনে ব্যবহার করেছে বা করার জন্য প্রস্তুত ছিল। তাদের গুলিতে প্রচুর আওয়ামী লীগ কর্মী এবং আন্দোলনকারীরা মারা গেছে, এতে কোনো সন্দেহ নেই। এছাড়া পাকিস্তান ভিত্তিক জামায়াতি দাওয়া এবং লস্করে তাইয়েবা ঘোষণা করে জানিয়েছিল যে তারা 2024 সালের আন্দোলনে বাংলাদেশের মাঠে সক্রিয় ছিল। যে 100টিরও বেশি অজ্ঞাত লাশ আঞ্জুমানে মফিদুল ইসলাম রায়ের বাজারে দাফন করেছে, সেগুলোর মধ্যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি বা রোহিঙ্গাদের থাকার যথেষ্ট কারণ এবং প্রমাণ রয়েছে। আসুন এবার বর্তমানে ফেরা যাক। এই সপ্তাহেই চ্যানেল ওয়ানে দেওয়া সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকারটি একটি রাজনৈতিক বোমার মতো কাজ করেছে। একজন সরকারের ভেতরের মানুষ সরাসরি বলছেন যে 5ই আগস্টের পরে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ ভেঙে পড়েছিল। শত শত থানা লুট হয়েছে, আগুন দেওয়া হয়েছে, পুলিশের প্রায় 4000 রাইফেল লুট হয়ে গেছে, এখনো কয়েক হাজার অস্ত্র উদ্ধার করা যায়নি। সাখাওয়াত হোসেনের ভাষায়, শুরুতে পুলিশ মাঠে নামতেই চায়নি, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। তিনি পুলিশকে আশ্বস্ত করেন যে তাদের দাবি, যেমন পুলিশ কমিশন এবং নতুন ইউনিফর্মের বিষয়ে আলোচনা করেন এবং তখন পুলিশ ধীরে ধীরে কাজে ফিরে আসে। কিন্তু এই অস্ত্র লুটের ঘটনা শুধু একটি আইন শৃঙ্খলা সমস্যা নয়, এর গভীরে আছে একটি সুপরিকল্পিত অপারেশনের ছাপ। সাখাওয়াত হোসেনের বক্তব্যে সবচেয়ে বিস্ফোরক অংশটি হলো 7.62 রাইফেল প্রসঙ্গ। তিনি বলেন, ভিডিও ফুটেজে দেখা গেছে লুঙ্গি গেঞ্জি পরা সাধারণ সিভিলিয়ানের হাতে 7.62 চাইনিজ টাইপ 39 রাইফেল। এই অস্ত্র সামরিক বাহিনীর জন্য প্রস্তুত, পুলিশের সাধারণ সরঞ্জামের তালিকায় এর স্থান নেই। তিনি প্রশ্ন তুলেন, এমন অস্ত্র পুলিশের গুদামে থাকলেও সেগুলো সিভিলিয়ানদের হাতে কিভাবে এলো? তিনি এই বিষয়ে প্রশ্ন করতে বা তদন্ত করতে চেয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তা আর করা হয়নি বা তাকে করতে দেওয়া হয়নি। তিনি আরো উল্লেখ করেন যে কিছু ব্যক্তির চেহারা এবং গঠন আমাদের মতো না বলে মনে হয়েছে। তিনি স্পষ্টভাবে বহিরাগত শব্দটি ব্যবহার করেছেন। শুরুতে আমি যে কথাটি বলেছি মিলছে সে কথা। স্নাইপার প্রসঙ্গ টেনে তিনি ইঙ্গিত দেন, হেলিকপ্টারে থাকা ট্রেন্ড স্নাইপারদের চেহারা বাংলাদেশি চেহারার সাথে মেলে না। যদিও তিনি তদন্ত ছাড়া নিশ্চিত কিছু বলতে অস্বীকার করেন, কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট যে জুলাই আগস্টের ঘটনাবলীতে বিদেশি স্নাইপার এবং বিশেষ অস্ত্রের ব্যবহার নিয়ে তার মনে গভীর সন্দেহ রয়েছে। তিনি নাকি পদত্যাগও করতে চেয়েছিলেন, কিন্তু তাকে জোর করে রেখে দেওয়া হয়েছে। এ কথা তার মুখের কথা, কিন্তু সত্য মিথ্যা তো সেই বলতে পারবেন, কারণ উপদেষ্টা হয়ে তিনি যে পরিমাণ লুটপাট করেছেন সেই হিসাব আরেকদিনে বলবো। এর আগেও একটি ভিডিও বিষয়ে কথা বলেছি আমি। এই সন্দেহের পথ ধরে আমরা সেই অভিযোগের দিকে ফিরে যাই যেখানে বলা হয়েছে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI এই অপারেশনে সরাসরি জড়িত ছিল এবং তারাই এই লস্করে তৈয়বা এবং অন্য চেহারার পাকিস্তানিদেরকে এনে এই হত্যাকাণ্ডের ঘটিয়েছে এবং তাদের হাতে 7.62 রাইফেল দিয়ে মানুষ হত্যা করেছে। জুলাই সন্ত্রাসের সময় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে দোষ চাপানোর জন্য যে স্নাইপার হত্যাকাণ্ড চালানো হয় তার অস্ত্র ছিল 7.62 ক্যালিবারের। এই ক্যালিবারের রাইফেল পাকিস্তান সেনাবাহিনীতে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং ISI পরিচালনায় বিভিন্ন প্রো এজেন্সির মাধ্যমে লস্করে তাইয়েবা এবং আরো জঙ্গি সংগঠন এ ধরনের অস্ত্র বাংলাদেশে প্রবেশ করানো আসলে কঠিন নয়। অনেকে তো অভিযোগ করেন যে ভারতের সীমান্ত দিয়ে মমতা ব্যানার্জির খুবই জ্ঞাতসারে এই ঘটনা ঘটে এবং সেই সময় বিএসএফ এর দুজন পূর্বাঞ্চলীয় প্রধানকে এই অপরাধে বরখাস্ত করা হয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার হাতে ধরা পড়া AK-47 রাইফেলও একই ধারার অস্ত্র, যা আন্তর্জাতিক অস্ত্র বাজারে সহজলভ্য। কিন্তু প্রশ্ন হলো, শুধু অস্ত্র সরবরাহই নয়, অপারেশন পরিচালনার জন্য প্রয়োজনীয় ট্রেনিং, লজিস্টিক সাপোর্ট, রাজনৈতিক কভার সবই দেওয়া হয়েছিল। ইউনূস সরকারের আমলে ISI এর বাংলাদেশে প্রভাব প্রতিপত্তি অস্বাভাবিকভাবে বেড়ে যায় এবং পাকিস্তান, চীন, তুরস্ক পক্ষের সাথে সম্পর্ক জোরদার হওয়ায় এই অভিযোগ আরো জোরালো হয়। এই প্রেক্ষাপটে 7.62 ক্যালিবারের উপস্থিতি আলাদা মনোযোগ আকর্ষণ করে। ব্রিগেডিয়ার সাখাওয়াতের মতে লুঙ্গি গেঞ্জি পরা সিভিল পোশাকধারীদের হাতে 7.62 চাইনিজ রাইফেল, যা সাধারণত সামরিক গ্রেডে দেখা যায়, পুলিশের হাতে থাকলেও সিভিলিয়ানদের হাতে যাওয়ার কথা নয়। তিনি তদন্ত শুরু করতে চেয়েও পারেননি। এই স্বীকারোক্তি যেমন ইউনূস সরকারের সম্পৃক্ততা বোঝায়, তেমনি প্রমাণ নির্ভর সিদ্ধান্তের পথ রুদ্ধ করে দেওয়া হয় ইউনূস সরকারের কোনো কাজ না করায়, এ বিষয়ে কোনো রকমের তদন্ত না করায়। প্রশ্নটি তাহলে এখানেই, 7.62 রাইফেল শুধু ক্যালিবার নয়, এটা কি কোনো নকশার সিগনেচার? অস্ত্র বাজারের বাস্তবতা বলছে 7.62 ক্যালিবারের রাইফেল বা চাইনিজ টাইপ সিরিজ AK প্যাটার্ন দক্ষিণ এশিয়ার কালোবাজারে বহুল প্রচলিত। সীমান্তবর্তী চোরাচালানের নেটওয়ার্ক, সংঘাত অঞ্চলের ফেলে রাখা স্টক কিংবা রাষ্ট্রীয় এবং আধা সামরিক ভান্ডার থেকে লুট হওয়া সবকটাই সম্ভাব্য প্রবাহ পথ। ফলে এই ক্যালিবারের নিজে বিদেশি রাষ্ট্রীয় সম্পৃক্ততার চূড়ান্ত প্রমাণ নয়, তবে সহিংসতার প্রকৃতি এবং সমন্বয়ের মাত্রা ইঙ্গিত দেয় যে এটি ছিটে ফোটা নয়, বরং পরিকল্পিত অস্ত্রায়ন ছিল। স্নাইপার এবং হেলিকপ্টার প্রসঙ্গে সাখাওয়াতের পর্যবেক্ষণ রাজনৈতিক বয়ানকে উত্তপ্ত করলেও তিনি সতর্ক থেকেছেন, তদন্ত ছাড়া সিদ্ধান্তে যাওয়া যাবে না বলেছেন। এই কথা ইউনূসও বলতে পারতো, তদন্ত শুরু করতে পারতো, কিন্তু করেনি। এখন যখন এই তদন্ত শুরুর কথা বলছে তারেক রহমানের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন এবং আজকে মির্জা ফখরুলও বলেছেন, তখন জামায়াত, NCP
আসিফ সকলে একযোগে হারে রেড়ে করে উঠছেন। দিলশানা পারুল নামের এক সময়ের বিপ্লবী নোংরা ভাষার নোংরা মহিলা, সেই মহিলা আবার যখন নির্বাচনে দাঁড়িয়েছিল তখন ঘোমটা দিয়েছিল, এখন ঘোমটা ফেলে আবার এই তদন্তের বিরোধিতা করছে। এটা তাৎপর্যপূর্ণ খুবই। কেন? কার্যত প্রমাণযোগ্যতা নির্ভর করবে কিছু কোর ডেটার উপর, যেগুলো করতে দেওয়া হয়নি। ডেটাগুলো কি কি হতে পারে? হেলিকপ্টার ফ্লাইট লগ, অস্ত্রের উৎস নথি, উদ্ধার হওয়া গুলির রাইফলিং মার্কসের সঙ্গে সম্ভাব্য অস্ত্রের ম্যাচ, অপারেশনের সময় স্থান ভেক্টরের সঙ্গে সিসিটিভি, ড্রোন ফুটেজের জিও স্পেশাল মিল। এগুলো ছাড়া বহিরাগত বা নির্দিষ্ট গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা নিয়ে মানুষ কথা বলছে, সেটাকে পেশাদারি মানদণ্ডে নিয়ে আসতে হবে, এবং সেটা করা হয়নি। এসব প্রেক্ষাপট বিচার করলে জুলাই সন্ত্রাসকে যারা গণ অভ্যুত্থান বলে তারা আসলে ভুলের স্বর্গে বসবাস করছে। সাখাওয়াত হোসেনি বলেছেন এটি একটি লিডারলেস অভ্যুত্থান ছিল, যেখানে চারদিক থেকে বিভিন্ন উপাদান কাজ করছিল। কিছু মানুষ সংবিধান ছুঁড়ে ফেলতে চাইছিল, জনগণ বাইরে কথা শুনে উত্তেজিত হচ্ছিল, কিন্তু এই লিডারলেস অভ্যুত্থানের পেছনে ছিল মেটিকুলাস ডিজাইন। যারা মাকে অস্ত্র সরবরাহ করেছে, যোগাযোগ বিচ্ছিন্নতা তৈরি করেছে এবং আন্তর্জাতিক মিডিয়া কভারেজ নিশ্চিত করেছে। 7.62 রাইফেল সেই নেতৃত্বের হাতিয়ার ছিল, যা দূর থেকে নির্ভুলভাবে টার্গেট করে হত্যা করতে সক্ষম হয়েছে। সে কারণেই 7.62 রাইফেলের রহস্য শুধু একটি অস্ত্রের গল্প নয়, এটি একটি রাষ্ট্রীয় কাঠামোতে বিদেশি হস্তক্ষেপ, আভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতা এবং রাজনৈতিক প্রকল্প বাস্তবায়নের হাতিয়ারের প্রমাণ। সাখাওয়াত হোসেনের সাক্ষাৎকার এই সন্দেহকে আরো জোরালো করে যে জুলাই আগস্টের ঘটনাবলী একটি সুপরিকল্পিত অপারেশন ছিল, যেখানে দেশি বিদেশি শক্তির সমন্বয়ে শেখ হাসিনার সরকারকে উৎখাত করা হয়েছে। 7.62 রাইফেল সেই অপারেশনের ট্রেডমার্ক, যা মানুষ হত্যা করেনি, বাংলাদেশের সার্বভৌমত্বকে হত্যা করেছে। এখনো কয়েক হাজার অস্ত্র উদ্ধার না হওয়া এই দেশের জন্য একটি চলমান হুমকি, এবং এর পেছনে যারা রয়েছেন তাদের চিহ্নিত করা সময়ের দাবি। শেষ করি আবারও সেই ফেসবুক স্ট্যাটাস দিয়ে। আপনাদের মনে আছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যেই ফেসবুক স্ট্যাটাসটি উপদেষ্টা হওয়ার পরই প্রকাশিত হয়েছিল? কি বলেছিল সে বলেছিল যে আমাদের সশস্ত্র অভ্যুত্থানের প্রস্তুতিও ছিল, এমনকি 5 তারিখে যদি আমরা সফল না হতাম তাহলে আমরা অস্ত্র তুলে নেওয়ার ঘোষণা দিতাম। নাহিদ ভাই ভিডিও বার্তা রেডি রেখেছিল, এমনকি আমি কি ঘোষণা দিব সেটাও রেডি ছিল। কোত্থেকে সে অস্ত্র পেয়েছিল? কিভাবে তারা সশস্ত্র অভ্যুত্থান করতো? এই 7.62 রাইফেল দিয়ে, নাকি পরবর্তীতে তার কাছে পাওয়া AK-47 দিয়ে? তদন্ত হওয়া উচিত কিনা আপনিই বলুন এবার তাহলে। আসিফকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে 7.62 রাইফেল সহ সশস্ত্র অভ্যুত্থান সহ 11,000 কোটি টাকার রহস্য। ধরুন আসিফকে। বসে আছেন কেন তারেক রহমান? ভালো থাকবেন সবাই। দর্শক, আওয়ামী লীগের নেতাকর্মীরা এই মুহূর্তে সম্ভবত অতি উৎসাহী হয়ে পড়েছেন। নির্বাচনের পরের দিনই পঞ্চগড়ে আওয়ামী লীগের পঞ্চগড় সদর উপজেলার বিএনপির এক নেতাকে দেখেছি আওয়ামী লীগের অফিস খুলে দিতে। আওয়ামী লীগের অফিস তিনি যখন খুলে দিয়েছেন, সেখান থেকে শুরু করে সারা দেশে অন্তত 70-80টা আওয়ামী লীগ অফিস খোলা, পতাকা উড়ানো, বঙ্গবন্ধুর ছবি টাঙানো ব্যাপারগুলো ঘটেছে। কিছু ঝটিকা মিছিলও হয়েছে। অতি উৎসাহী অনেকে অনেক কিছু করেছেন, কিন্তু এখন পর্যন্ত তাদের ওপরে যে নির্বাহী আদেশে নিষেধাজ্ঞা সেটা কিন্তু উঠে যায়নি। তখন আমরা দেখেছি যে রাজধানী ঢাকার ধানমন্ডি, যেটা আওয়ামী লীগের অন্যতম ঘাঁটি হিসেবে ভাবা হয়, সেই ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছেন, হয়তো অতি উৎসাহী হয়েই করেছেন। ঢাকাতে একাধিক ঝটিকা মিছিল আমরা দেখেছি, কিন্তু মহিলারা ঝটিকা মিছিল করেছেন এবং সেখানে আগের সরকারের ধারাবাহিকতা অবলম্বন করে তাদেরকে গ্রেপ্তারও করা হয়েছে। সুতরাং আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনই যে ভেবে বসেছেন যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাদের সমস্ত কিছুই এই সরকার, নতুন সরকার মেনে নেবে, কোনো অ্যাকশন নেবে না, সেরকম ব্যাপার কিন্তু মাঝে মাঝে আমরা দেখছি না। চলুন একটু ধানমন্ডিতে আজকে কি ঘটলো, মহিলাদের কেন গ্রেপ্তার করা হলো, সেখানে কাদের গ্রেপ্তার করা হলো, কেন গ্রেপ্তার করা হলো, এই গ্রেপ্তারের মাধ্যমে কি মেসেজ দিল সরকার আওয়ামী লীগের দিকে, একটু বুঝে দেখি এই ভিডিওতে। বলছিলাম আওয়ামী লীগের ঝটিকা মিছিল। এবার ধানমন্ডিতে একটি ঝটিকা মিছিল থেকে মহিলা আওয়ামী লীগের অনেককেই গ্রেপ্তার করা হয়েছে। খবরটি নিশ্চিত করছে নাগরিক টিভির এই শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আওয়ামী লীগের 7 নেতাকর্মী গ্রেপ্তার। রাজধানী ধানমন্ডিতে ঝটিকা মিছিলের সময় মহিলা আওয়ামী লীগের 7 নেত্রী ও তাদের বহনকারী মাইক্রোবাস চালককে গ্রেপ্তার করেছে। তারা মাইক্রোবাসে এসেছিলেন। শুক্রবার ভোর 6:15টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার শাহ মোস্তফা তরিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভোরবেলা ধানমন্ডি 2 নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে 20-25 জন নারী একটি মিছিল বের করে। মুজিব প্রেমিক বাংলার নারীরা লেখা ব্যানার ও প্ল্যাকার্ড হাতে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। 3 নম্বর সড়কের দিকে যায়। 3 নম্বর সড়ক, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়, যেটা ওই জুলাই অভ্যুত্থানের পরে একেবারে ভেঙে আগুন দিয়ে শেষ করে দেওয়া হয়েছে। এ সময় ধানমন্ডি মডেল থানার পুলিশের টহল দল ঘটনাস্থলে যায়। তারা মহিলা আওয়ামী লীগের 7 নেতাকর্মীকে গ্রেপ্তার করে, অন্যরা পালিয়ে যান। মিছিলে অংশ নেওয়া মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীদের আনার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস ঘটনাস্থল থেকে জব্দ করা হয়। পুলিশ বলেছে এই ঘটনায় মাইক্রোবাসের চালককেও গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তরিকুজ্জামান বলেছেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রাজধানীতে আরও কিছু ঝটিকা মিছিলের ঘটনা আমরা দেখেছি। রাজধানীর বাইরে, ঢাকার বাইরেও বেশ কয়েক জায়গায় ঝটিকা মিছিলের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়েছে আওয়ামী অ্যাক্টিভিস্টদের দ্বারা, সেই খবরও আমরা দেখেছি। কিন্তু ধানমন্ডিতে যে বার্তাটা দেওয়া হলো, ধানমন্ডির 2-1 সড়কে, 2-এ সড়ক থেকে মিছিল, সেখান থেকে 3 নম্বর সড়কে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যাওয়ার চেষ্টা, সেই যে ব্যাপারগুলো এবং সেখান থেকে 7 জনকে গ্রেপ্তার করা, এই ব্যাপারগুলো আমরা দেখলাম। এখানে থেকে আমরা কি বার্তা পাচ্ছি? আওয়ামী লীগ এরই মাঝে নতুন সরকার আসার পরে যে অতি উৎসাহ দেখাচ্ছে, সেই অতি উৎসাহ দেখানোর কি বাস্তবতা আদৌ তৈরি হয়েছে? 12ই মার্চ সংসদ বসছে। 12ই মার্চ সংসদ বসলে 11-12 তারিখের মধ্যে, অর্থাৎ এপ্রিলের 11 তারিখের মধ্যে সংসদের 30 দিন পার হয়ে যাবে। সংসদের 30 দিনের মধ্যেই প্রফেসর ইউনূস সরকারের নেওয়া সকল সিদ্ধান্তের বৈধতা দিতে হবে নতুন সরকারকে। ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা, ছাত্রলীগের উপরে যে নিষেধাজ্ঞা, সেই নিষেধাজ্ঞার আদেশ সংসদে পাস হবে না, অটোমেটিকলি সেগুলো তাহলে বাতিল হয়ে যাবে। এরপরে আওয়ামী লীগ হয়তো কার্যক্রম চালাতে পারবে। কিন্তু তার আগেই যে শোডাউনের ব্যাপারগুলো, এবং শোনা যাচ্ছে আওয়ামী লীগ 26শে মার্চকে কেন্দ্র করে, 7ই মার্চকে কেন্দ্র করে, 17ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনকে কেন্দ্র করে রাজধানীতে ব্যাপক কিছু করার পরিকল্পনা করছে। সেই পরিকল্পনাগুলোর ক্ষেত্রেও তাহলে এরকম পুলিশি অ্যাকশন দেখা যাবে। এই বার্তাই কি ধানমন্ডি জোন থেকে দেয়া হলো আওয়ামী লীগকে? আমার মনে হয় যে এই বার্তাই দেওয়া হলো, এবং যতটা সহজ ভাবছে তারা যে নতুন সরকার এসেছে, তারা আবার ফিরবে, তারা খুব দ্রুত ফিরবে তো অবশ্যই, কিন্তু খুব দ্রুত ফিরবে, খুব দ্রুত কার্যক্রম শুরু করবে, এই যে ব্যাপারগুলো তাদের ভাবনায় কাজ করছে, সেটা বোধহয় বাস্তবায়িত হতে একটু সময়ই লাগবে। এই গ্রেপ্তারটা, বিশেষ করে মহিলাদের গ্রেপ্তারটা, সেই ইঙ্গিতই দিচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হয় নতুন সরকারের কাছ থেকে আওয়ামী লীগ যে প্রত্যাশা করছে, সেই প্রত্যাশা কি বাস্তবায়ন হবে আদৌ, নাকি প্রত্যাশার জায়গায় থাকবে, ব্যাপারটা আগের মতোই চলতে থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন। 26 ও 27 ফেব্রুয়ারি 2026 বরিশাল, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, কক্সবাজার একটার পর একটা আদালত কক্ষে উচ্চারিত হচ্ছে একটি শব্দ, জামিন মঞ্জুর। বরিশালে সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ, জেলা সাধারণ সম্পাদক তালুকদার ইউনুস জামিন পান। নারায়ণগঞ্জে সাবেক মেয়র সেলিনা হায়াত আইভি আইনি প্রক্রিয়ায় স্বস্তি পাচ্ছেন। কুষ্টিয়ায় মাহবুবুল আলম হানিফের পরিবারের সদস্যদের মামলায় গতি কমে গেছে। এই নামগুলো শুধু ব্যক্তি নয়, এরা প্রতীক। এমনকি কক্সবাজারের আব্দুর রহমান বদিও জামিন পেয়েছে। কিন্তু যে দলটিকে আপনি ভেবেছিলেন রাজনৈতিক মানচিত্র থেকে প্রায় মুছে গেছে, সেই দলের কার্যালয় একে একে খুলছে। 1টা, 10টা, 50টা, এখন পর্যন্ত 72টি কার্যালয়। আর জেলখানা থেকে বের হচ্ছেন একের পর এক নেতা। এটা কি বিচারিক স্বাভাবিকতা, নাকি বাংলাদেশের রাজনীতিতে নীরব এক রিভার্স গিয়ার? আদালতের যুক্তি পরিষ্কার, চার্জশিট দুর্বল, সুনির্দিষ্ট প্রমাণ নেই। 5 আগস্ট পরবর্তী আবেগী গণমামলা আদালতের কাঠগড়ায় টিকছে না। আইনের ভাষায় এটি স্বাভাবিক, কিন্তু রাজনীতির ভাষায় এটিকে বলা যায় মুড চেঞ্জ। 72টি কার্যালয় খুলে নীরব প্রত্যাবর্তন আওয়ামী লীগের। একসময় তালাবদ্ধ ছিল যে অফিসগুলো, জেলা, মহানগর, উপজেলা পর্যায়ে আওয়ামী লীগের 72টি কার্যালয় খুলে গেছে। রাজনীতিতে কার্যালয় মানে শুধু ভবন নয়, এটা সংগঠন পুনর্গঠন, মাঠ দখল, বার্তা দেওয়া। আর সেই বার্তাটি কি? আমরা আছি, ছিলাম আর থাকব। রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানের নির্দেশনা পরিষ্কার, জামিন পেলেও মাঠে নামলে অন্য মামলায় পুনরায় গ্রেপ্তার বা শন অ্যারেস্ট দেখাতে হবে। অর্থাৎ প্রশাসন পুরোপুরি নরম নয়। কিন্তু প্রশ্ন উঠছে, যদি আদালত বারবার জামিন দেয়, তবে প্রশাসনিক কড়াকড়ি কতদিন টিকবে? এখানেই তৈরি হচ্ছে দ্বিমুখী বাস্তবতা। আদালত বলছে সুসংগঠিত প্রমাণ নেই, জামিন দিচ্ছি। এদিকে প্রশাসন বলছে সক্রিয় হলে আবার গ্রেপ্তার। আর রাজনীতি বলছে পর্দার আড়ালে কিছু চলছে কি? এদিকে রাজনীতির পাড়ায় সমঝোতার গুঞ্জন। সাধারণ মানুষের মধ্যে এখন সবচেয়ে আলোচিত প্রশ্ন, বিএনপি কি কৌশলগতভাবে আওয়ামী লীগের আংশিক পুনরুত্থান মেনে নিচ্ছে? ধারণা দুটি কাজ করতে পারে এক্ষেত্রে। অন্তর্বর্তী সরকার ও বড় দলগুলো হয়তো ভাবছে সম্পূর্ণ নির্মূলের রাজনীতি অস্থিতিশীলতা বাড়ায়। অপরদিকে একটি অংশগ্রহণমূলক নির্বাচন চাইলে বড় দলকে পুরোপুরি বাইরে রাখা যায় না। কিন্তু বিএনপির কর্মীরা কি এই বাস্তববাদ মেনে নিচ্ছে? এখন আসি মূল প্রশ্নে, বিএনপি কি ভালো করছে না নিজের পায়ে কুড়াল মারছে? বিশ্লেষকরা বলছেন মাঠের সমীকরণ বদলে যাবে যদি আওয়ামী লীগ নেতারা মাঠে ফিরতে পারেন। তবে বিএনপির একক আধিপত্যের স্বপ্ন ভেঙে যাবে। আর প্রতিদ্বন্দ্বিতা মানে ভোট বিভাজন, কর্মীদের মনেও মানসিক আঘাত। 15 বছর জেল জুলুম সহ্য করা কর্মীরা যদি দেখেন প্রতিপক্ষ জামিনে বেরিয়ে সংগঠিত হচ্ছে, তবে হতাশা তৈরি হতে পারে। রাজপথের রাজনীতি আবেগে চলে, হতাশ কর্মী মানে দুর্বল সংগঠন। তবে কিন্তু উল্টো দিকটাও আছে। বিএনপি কি বুঝে গেছে সম্পূর্ণ দমন নীতি আন্তর্জাতিক চাপ বাড়াবে? মানবাধিকার সংগঠনগুলো ইতিমধ্যে গণগ্রেপ্তার এবং শোন অ্যারেস্টের সমালোচনা করছে। আন্তর্জাতিক নজরদারির মধ্যে নির্বাচন করতে হলে আইনি স্বাভাবিকতা দেখানো দরকার। এই হিসেবে দেখলে আওয়ামী লীগের জামিন বিএনপির জন্য রাজনৈতিক ঢালও হতে পারে। তারা বলতে পারবে, দেখুন বিচার ব্যবস্থা স্বাধীন। আওয়ামী লীগ নেতাদের মুক্তি সমাজে 3 ধরনের প্রতিক্রিয়া তৈরি করছে। প্রথমত, সমর্থকদের উল্লাস, তারা মনে করছে সময় বদলাচ্ছে, সুদিন আসছে। দ্বিতীয়ত, বিরোধীদের ক্ষোভ,
তারা এটিকে ডিল ভাবছে, আর শেষ ভাগে নিরপেক্ষদের সংশয়। তারা স্থিতিশীলতা চায় কিন্তু অস্থিরতার গন্ধ পাচ্ছে। রাজনৈতিকভাবে দমন যত দীর্ঘ হয়, প্রত্যাবর্তন তত নাটকীয় হয়। বাংলাদেশ কি সেই নাটকীয় প্রত্যাবর্তনের পথে? আইনি লড়াই এখনো আদালতে, কিন্তু রাজনীতি কখনো কেবল আদালতে সীমাবদ্ধ থাকে না। যদি মাঠে দুই বড় দল সমান শক্তিতে নামে, তবে সংঘাতের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে আরেকটি সম্ভাবনাও আছে, এটি হতে পারে বাংলাদেশের রাজনীতির নতুন ভারসাম্য। বিএনপি কি ভুল করছে, নাকি তারা দীর্ঘমেয়াদে একটি বৈধতা নির্ভর রাজনৈতিক পরিবেশ তৈরি করছে, নাকি জামায়াতের উত্থানকে রোধ করতে চাইছে? রাজনীতিতে কখনো কখনো সবচেয়ে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তই সবচেয়ে কৌশলী হয়। কিন্তু একটি বিষয় নিশ্চিত, আওয়ামী লীগের কার্যালয় খোলা, নেতাদের জামিন আর প্রশাসনিক কড়াকড়ির দ্বন্দ্ব সব মিলিয়ে 2026-এর নির্বাচন আগের যে কোনো সময়ের চেয়ে বেশি অনিশ্চিত। রাজনীতির দাবার বোর্ডে গুটি আবার সাজানো হচ্ছে। কেউ কি ভুল চাল দিল, নাকি এটাই ছিল আসল চাল? তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।